অনেক লোকজন, কয়েক হাজার লোকজন, কাউরান বাজারস্থ প্রথমে প্রথম আলোর অফিস, পরবর্তীতে ডেইলি স্টারের অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ, ভ্যান্ডালিজম, লুটপাট ইত্যাদি চালায়, যেটা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত। এটা আমরা কখনোই কাম্য করি না। কিন্তু কতিপয় দুষ্কৃতিকারী এরা সবসময় সুযোগের সন্ধানী, দেশে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে, এবং কতিপয় লোক এই সুযোগে থাকে। কোনো জায়গায় একটা গ্যাঞ্জাম হলে ওখানকার সম্পদ, কম্পিউটার, টাকা পয়সা, এইটা ওইটা লুণ্ঠনের ইচ্ছায় তারা, অভিপ্রায়ে তারা ওখানে চলে যায়। আমাদের পুলিশ, সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা করেও তাদেরকে নিবৃত্ত করা যায়নি। এমনকি তারা ফায়ার সার্ভিসের গাড়িগুলোও আসতে দেয়নি, রাস্তায় প্রতিবন্ধকতা করে ফায়ার সার্ভিসের গাড়িগুলো আটকায় রাখছিল। এইরকম অবস্থার সৃষ্টি হয়েছিল। গণমাধ্যমের এই ন্যাক্কারজনক ঘটনায় এখন পর্যন্ত প্রথম আলো মামলা করেছে, ডেইলি স্টারের মামলাটা প্রক্রিয়াধীন, কারণ তাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তারা এটা নির্ধারণ করতেছে। তাদের অফিসিয়ালি এটা নির্ধারণ করার পরেই তারা মামলাটা করবে, যে তাদের টোটাল আসলে কি কি খোয়া গেছে, কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, এই ফিগারটা তারা ফিগার আউট করতেছে। এই কারণে তারা মামলাটা করে নাই, প্রথম আলোর মামলাটা হয়ে গেছে। ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিবি, সিটিটিসি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো ভিডিও ফুটেজ দেখে এই দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করার চেষ্টা করেছে, এবং আমরা গ্রেফতারের প্রচেষ্টাও অব্যাহত রেখেছি। এখন পর্যন্ত থানা পুলিশ কর্তৃক 13 জন এবং সিটিটিসি কর্তৃক 3 জন, ডিবি কর্তৃক 1 জন, মোট 17 জনকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি। তাদের কাছ থেকে, একজন আসামির কাছ থেকে ওইখান থেকে নিয়ে যাওয়া টাকার মধ্যে নগদ 50,000 টাকা, এবং সেই টাকা দিয়ে সে একটা টিভি কিনছে, একটা টাচ ফ্রিজ কিনছে, সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে পেনাল কোড, স্পেশাল পাওয়ার অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, অ্যান্টি টেররিজম অ্যাক্ট, এই 4টা আইনে মামলা হয়েছে। মামলাটা বেশ শক্ত হয়েছে। থানা পুলিশ কর্তৃক যে 13 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তার মধ্যে মোহাম্মদ নাইম, তার বয়স 26, 1 নম্বর, তার কাছ থেকেই টিভি, ফ্রিজ এবং টাকা উদ্ধার করা হয়েছে। মোহাম্মদ আকাশ আহমেদ সাগর, মোহাম্মদ আব্দুল আহাদ, মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে মিনহাজ, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ আব্দুল বারেক শেখ ওরফে আলামিন, রাশেদুল ইসলাম, সোহেল রানা, শফিকুল ইসলাম, এই 13 জনকে থানা পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। মোহাম্মদ প্রান্ত শিকদার ওরফে ফয়সাল আহমেদ প্রান্ত, আবুল কাশেম, রাজু হুসাইন চাঁদ, এই 3 জনকে সিটিটিসি কর্তৃক গ্রেফতার করা হয়েছে। মোহাম্মদ সাইদুর রহমান, একে ডিবি কর্তৃক গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে, এবং আপনাদের মাধ্যমে সকলকে বলে রাখি, এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যেন না ঘটানো হয়। দেশকে আমরা যেন সকলেই মিলে স্থিতিশীল রাখার চেষ্টা করি, আমাদের যার যার অবস্থানে আমরা যার যতটুকু দায়িত্ব সেটা যেন পালন করি, এইটুকু আহ্বান জানাই। আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না, এইটুকুই। আর আপনাদের উপর, আপনাদের মাধ্যমে সকলের জন্য আমি একটা জিনিস ইনফরমেশন দেই, যে আমাদের যে ফৌজদারি কার্যবিধি আছে, এইটার 44 ধারায় এটা স্পষ্টভাবে বলা আছে, এই দুষ্কৃতিকারী বা এই অপরাধী, কতিপয় অপরাধ ওখানে একদম বর্ণনা করা আছে, তাদেরকে ধরে দিতে বা ধরতে সহায়তা করতে জনগণ পুলিশকে সাহায্য করবে। এটা আইনেই বলা আছে, আইনানুগভাবে আমরা এটার জন্য কিন্তু ইন্টাইটেল। ওই যে আপনাদের মাধ্যমে আপনারা এবং যারা আমাদেরকে শুনতেছে সকলের কাছে আমাদের উদাত্ত আহ্বান, শুধু এই ঘটনায় না, আরও অন্যান্য ঘটনায় যে সকল আসামি আছে তাদেরকে যদি আপনারা আপনার এলাকায় দেখেন বা পান, কোনো বাসায় থাকে বা ইয়া করে, আপনারা তথ্য দিবেন। এটা কিন্তু আপনাকে আইনানুগভাবে এই অধিকারটুকু দেওয়া হয়েছে, আপনারা এই তথ্য দিবেন, আমাদেরকে সহায়তা করবেন। ধন্যবাদ সকলকে। এই একজন একজন করে করেন, আমি যতটুকু পারি আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা যতটুকু মানে বিভিন্ন ভাবে শুনেছি আর কি, আরো গণমাধ্যমের উপর হামলা বা থ্রেটের
কিছু শঙ্কা রয়েছে, গোয়েন্দা তথ্য আপনাদের কি বলে? প্রথম প্রশ্নটা হচ্ছে এই রাজনৈতিক সম্পৃক্ততা আমি খুঁজতে চাচ্ছি না। আমি চাচ্ছি এরা দুষ্কৃতিকারী, তারা আইন ভঙ্গ করছে, আইন নিজের হাতে তুলে নিছে। বাংলাদেশের প্রচলিত যে আইন, যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থায় তাদের বিচার নিশ্চিত করা হবে, সে যে দলেরই হোক, যে মতেরই হোক। দ্বিতীয় প্রশ্ন যেটা, এটা আপনি কোথা থেকে শুনছেন আমি জানি না, আমাদের কাছে এরকম আপাতত ইনফরমেশন নাই। তবে আমরা যদি এরকম ইনফরমেশন পাই, অবশ্যই আমরা সেটাকে কার্ভ করার জন্য প্রয়োজনীয় যে আইনানুগ ব্যবস্থা, এটা আমরা নিব। ছায়ানটের ঘটনাটার আমি এখানে আসলে ব্রিফিং করতেছি না, ওটা ধানমন্ডি থানায়। উদিচির ঘটনাও হয়েছে, মামলা হয়েছে শাহবাগ থানায়, ওইটা আর পরে ব্রিফ করব। যারা সরাসরি হামলা করেছে বা অগ্নিসংযোগ করেছে, আপনি বলেন যে কেউ কেউ ওখানে অভিপ্রায় যে ওখানে লুণ্ঠনের উদ্দেশ্যে গেছে, কিন্তু আগুন দেওয়াটা নির্দিষ্ট একটি কাজ, সেটা লুণ্ঠনের উদ্দেশ্যে সাধারণত হয় না। এটি একটি বিষয় যে এটি ডিটেক্ট করতে পেরেছেন কিনা, কারা আগুন দিয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই ঘটনাটি ঘটার পেছনে একটা অনেক বেশি ইন্ধন আছে। অনেক জায়গায় আমরা ওপেন ফেসবুক খুলে দেখেছি কেউ কেউ এটার উস্কানি দিয়েছে, ইন্ধন দিয়েছে। আপনারা কি তাদের বিরুদ্ধে কোনো কাজ করছেন? এরকম যদি সংশ্লিষ্টতা থাকে, আমরা ওই যে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করতেছি এবং অ্যারেস্টও করতেছি। আপনারা জানেন যে 17 জন আমাদের অ্যারেস্ট হয়েছে, আরও অ্যারেস্ট হবে, কারণ ওখানে অনেক লোকজন ছিল যারা সরাসরি এইটার সাথে জড়িত। একটা ঘটনার প্রতিবাদ বা আউটব্রাস্ট করা, এটা একটা আলাদা জিনিস, কিন্তু এই ঘটনার আড়ালে আমি একটা অফিসে গিয়ে আগুন দিয়ে দিব, ভাঙচুর করব, ভ্যান্ডালিজম করব, এটা অনাকাঙ্ক্ষিত। এইটা যারা করছে, এইটা ব্যাড ইন্টেনশন নিয়ে করছে, তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। একটু বলবেন যে মব ভায়োলেন্সের বিরুদ্ধে আপনারা সবসময় একটি কথা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন। এই যে মব ভায়োলেন্স ক্রিয়েট হলো, প্রথম আলোতে আক্রমণ হলো, আমরা কারণ বাজারে ছিলাম, আমরা দেখলাম। তারপরে ডেইলি স্টারে আক্রমণ হলো, ওখানে আমাদের 21 জন সহকর্মী সেখানে আটকা থাকলো। আপনারা বিএনপি কতটা সক্ষম? আপনারা কি অক্ষম? তারপরে পরের দিন উদিচিতে হামলা হলো, আপনারা সেটা উদিচির পাশে এসবির অফিস আছে, সেখানে অ্যাটাক করলো, আপনারা থামাতে পারলেন না। আমাদের বিএনপি কি সক্ষম আমাদের নিরাপত্তা দিতে? আমরা সক্ষম। সব সময় সব ঘটনা আমরা কার্ভ করতে পারবো, বিষয়টা এরকম না। যদি বিগত দিনের কথা বলি, তাহলে দেখেন যখন এক পাবলিক সেন্টিমেন্ট একটা গ্রো করে, এটাকে রিজেন্টমেন্ট করার জন্য রাষ্ট্রীয় যে সক্ষমতা, সেটা রাষ্ট্র তো সর্বোচ্চ পর্যায়ে সেটার ব্যবহার করে। কাউরান বাজারের যে ঘটনাটা, ওখানে যে অবস্থা ছিল, এটার অন্তরালে আরও কিছু বিষয় আছে। আমরা যদি ওখানে অ্যাকশনে যেতাম, তাহলে গুলি হইতো, 2-4 জন মারা যেত। পাল্টা তারা পুলিশকে, আমার ওখানে যে পুলিশ ফোর্স ছিল, পুলিশ ফোর্সের উপর আক্রমণ করতো এবং আমরা জানি না যে তাদের মনের ভিতরে কি ছিল। যদি পুলিশ 2-4 জন সদস্য আমার সেদিন নিহত হইতো, তাহলে আপনারা জানেন যে পুলিশ জাস্ট 1 বছর আগে বিরাট একটা ট্রমা থেকে আমরা তাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছি। সামনে ইলেকশন, এই পুলিশের যদি আবার নতুন করে ক্যাজুয়ালিটি হয়, এই পুলিশটাকে দিয়ে আমি সামনে আগাইতে পারবো না। যে কারণে ওখানে আমরা অ্যাকশনে যেতে পারি নাই। কোনো হিউম্যান লাইফের কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। এইটা আমি বলবো যে এই এত বড় একটা ইনসিডেন্টের আমাদের এটা অ্যাচিভমেন্ট, যে কোনো ধরনের ক্যাজুয়ালিটি ছাড়া জিনিসটাকে এটাকে ট্যাকেল দেওয়া গেছে। সম্পদ কিছু গেছে, ক্ষতি হয়েছে, সেটা হয়তো পূরণ করা সম্ভব, কিন্তু একটা হিউম্যান লাইফ যখন লস্ট হয়, এটা কোনো কিছুর বিনিময়ে আর ফিরে আনা সম্ভব না। যে কারণে আমরা ওখানে অ্যাকশনে যাই নাই। ভাই একটু বলবেন আপনার প্রশ্ন ছিল। আমার নাম সাবিহা, আমি এফপি তে কাজ করি। তার মানে জিনিসটা দাঁড়াচ্ছে যে আপনারা আসলে সেদিন অ্যাকশনেই যাননি, তাই তো? অ্যাকশন গেছি, যতটুকু আমরা প্রয়োজন মনে করছি, যতটুকু আমাদের অবস্থা ছিল, সেইটা অ্যাকশন, যেটা সর্বোচ্চ অ্যাকশন, যেটা গুলি করা পর্যন্ত যেতে পারতাম আমরা, কিন্তু আমরা ওইটা অ্যাভয়েড করার চেষ্টা করছি। কারণ যে পরিমাণ ওখানে জনবল ছিল, পাবলিক ছিল 4-5 হাজারের মতো, এখানে আমার 50 জন 100 জন ফোর্স নিয়ে অ্যাকশনে গেলে আমার পুলিশের এবং পাবলিকের বোথ সাইডে ক্যাজুয়ালিটি হওয়ার সম্ভাবনা ছিল। এই সম্ভাবনায় আমাকে পরিস্থিতি বিবেচনা, অনেক সময় আমার স্থানকাল পাত্র ভেদে আমাকে অ্যাকশনটা নিতে হবে। আমি ইচ্ছা করলেই সব জায়গায় ফায়ার ওপেন করতে পারবো না, এটা করা উচিত না। ভোর 5টা পর্যন্ত তো ওখানে নানান রকম কর্মকাণ্ড ঘটেছে, তো পুলিশ সেখানে কখন পৌঁছেছে?
পুলিশ তো ঘটনার আগেই পৌঁছেছে, তারপরে তো পুলিশ এটা প্রোটেক্ট করার চেষ্টা করছে, পুলিশ বাধা দিছে, পুলিশ পারে নাই, পুলিশ এক পর্যায়ে যে ডিসি তেজগাঁ আছে, পুলিশ এক পর্যায়ে মাপ চাইছে, তাদেরকে মাপ চাইছে করজোরে যে আপনারা এই কাজটা করবেন না, কিন্তু আমাদের অ্যাকশন নেওয়ার মতো সেখানে অবস্থা ছিল না। মানে ভাইয়া আপনি সরাসরি গুলিতে যাচ্ছেন কেন? গুলির আগের যে স্টেপগুলো থাকে সেগুলো প্লিজ একটা বেশি প্রশ্ন করবেন না, হ্যাঁ? কথাটা শুনেন, গুলির আগে যে স্টেজ, আমি টিয়ার সেল মারা, গ্যাস মারা, সাউন্ড গ্রেনেড মারা, ওইখানে সেই অবস্থা ছিল না, আমার পুলিশের ক্যাজুয়ালিটি হইতো। আপনার পুলিশের ক্যাজুয়ালিটি হতো, আমাদের সহকর্মীরা 21 জন ওখানে আটকে আছে, তারা তো আমার আমরা লাস্ট একটা কোশ্চেন নেই, লাস্ট একটা কোশ্চেন নুরুল ভাই। আমি কথা বলতে কাজ করি। নেক্সট ঘটনাগুলিতে যদি এইরকম গ্যাদারিং হয়, 5,000 10,000 লোক হয়, সেখানেও কি আপনারা ব্যর্থ হবেন? আমরা যদি অ্যাডভান্স ইনফরমেশন পাই সেক্ষেত্রে আমরা অবশ্যই মেজার নিব, কারণ আমরা শুধু পুলিশ না, বাংলাদেশ পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি, বাংলাদেশ আর্মি তারাও ফিল্ডে আছে, সকলেই কাজ করতেছে। এইটা অল অন এ সার্ডেন একটা ঘটনা ঘটে গেছে। আমরা এরপরেও তো এর পরের দিনেই তো বিরাট বড় একটা জমায়েত হইলো সাউথ প্লাজায়, ইভেন শাহবাগে। আমরা তো কোনো কিছু করতে দেই নাই, আমরা তো সক্ষম হয়েছি, আমরা তো এটা টেকেল দিছি। আমার একটা সুনির্দিষ্ট প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা মব ভায়োলেন্সের বিরুদ্ধে কাজ করছেন, মব ভায়োলেন্স করা যাবে না এটার বিরুদ্ধে কাজ করছেন, কিন্তু স্পষ্টতই বেশ কিছু গ্যাঞ্জাম দেখা যাচ্ছে যে এই ঘটনাগুলো ঘটার আগে 5 মিনিট 10 মিনিট বা আধা ঘন্টা আগে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হচ্ছে এবং খুবই সুপরিচিত ব্যক্তিরা এই স্ট্যাটাসগুলো দিচ্ছেন এবং বলছেন যাও ওটা ভেঙে আসো, এটা ভেঙে আসো, এখানে আগুন দাও। তাহলে আপনারা কি তাদের বিরুদ্ধে কাজ করছেন? আমি খুব সুনির্দিষ্টভাবে কিছু ব্যক্তি আছে ফেসবুকে যাদেরকে সবাই চেনে এবং তাদের বিরুদ্ধে আসলে ওই ধরনের কোনো অ্যাকশন বা তাদের বিরুদ্ধে তাদেরকে ধরে আনা, তাদেরকে জিজ্ঞাসা করা, এই ধরনের কিছু আমরা দেখছি। এইটা আপনি যেটা জানেন আমিও সেটা জানি। এইটা এখন বাংলাদেশে না, সারা পৃথিবীতেই নিউ ট্রেন্ড শুরু হয়েছে। এই যে টেকনোলজির যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটাই, টেকনোলজি যখন আগাচ্ছে, আমরা যেমন অ্যাডভান্টেজ এক সময় এইখান থেকে বাংলাদেশ থেকে যদি আমেরিকায় কথা বলতাম, আমরা যখন স্টুডেন্ট ছিলাম স্কলারশিপ বা ইত্যাদির জন্য চেষ্টা করতাম, তো টেলিফোন করার মতো অবস্থা ছিল না, আমরা সংসদ ভবনে গিয়ে ওই এমপি সাহেবদের টেলিফোন ইউজ করে কথা বলতাম। আর এখন আপনি মুহূর্তে মুহূর্তে যে কোনো জায়গা থেকে সারা পৃথিবীতে যোগাযোগ করতে পারেন, এটা হচ্ছে অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে মুহূর্তের মধ্যে মিস ইনফরমেশনগুলো, ডিসইনফরমেশনগুলো ছড়াই দেওয়া যাচ্ছে, ভাইরাল করে দেওয়া যাচ্ছে এবং একটা গোষ্ঠী বা একটা জনপদ মানে ওই উস্কানিটাকে নিয়ে একটা আনস্টেবল করার বা দেশে একটা ভ্যান্ডালিজম করার সুযোগটা নিয়ে গ্রহণ করতেছে, এটা করতেছে। এটা আমাদের চেয়ে আপনাদের মনে হয় আরও বেশি সচেতন ভূমিকা পালন করা উচিত, কারণ আপনারা হচ্ছেন মিডিয়ার ম্যান, আপনাদেরকে সবাই চেনে, আমাদেরকে কিন্তু বেশি চেনে না। আপনারা যদি এই ভুল তথ্যগুলো, এইগুলো যদি অপপ্রচারগুলো যদি কম করেন, এগুলো যদি বন্ধ করতে পারেন, বা একটা ভুল তথ্য যখনই প্রচার হচ্ছে ওইটার কাউন্টার যদি একটা আপনারা দেন যে না ঘটনাটা এইটা না, প্রকৃত ঘটনাটা এইটা ছিল, আপনারা যদি মিডিয়াগুলোতে প্রচার করেন তাহলে এটা কিন্তু অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ আপনাদেরকে, ভালো থাকেন। কতজন চিহ্নিত হয়েছে? আচ্ছা, ভিডিও ফুটেজ থেকে এখন পর্যন্ত 31 জন চিহ্নিত হয়েছে, 31 জন। আমি আর প্রশ্ন নেব না, থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। আমার পরিচিত কোনো পেজ যারা দেশ জানছে, প্রশাসন জানছে, সেই ধরনের পেজ যদি বলে যাও আগুন লাগাই দিয়ে আসো, তার বিরুদ্ধে আপনারা অ্যাকশন যাবেন কিনা, এই উত্তরটা স্পেসিফিক। সবাই শুনেন, একটা মামলায় 4টা আইন ইনক্লুড হয়েছে। এত বড় মামলা এর আগে হয়েছে কিনা আমি জানি। পেনাল কোড, বাংলাদেশে প্রচলিত যে দণ্ডবিধি, স্পেশাল পাওয়ার অ্যাক্ট, এই একই মামলার মধ্যে আছে। স্পেশাল পাওয়ার অ্যাক্টের 15(3), সাইবার সিকিউরিটি অ্যাক্ট, যারা এই ফেসবুক, অনলাইন ইত্যাদি বিষয়ে উস্কানি দিয়ে এইটাকে এক্সিলারেট করছে, সাইবার সিকিউরিটি অ্যাক্ট। দেন এই যে দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব বিঘ্নিত করার জন্য যারা চক্রান্ত করতেছে তাদের বিরুদ্ধে অ্যান্টি টেররিজম অ্যাক্টের 6(1) ধারায় একটা মামলায় অনেকগুলো আইন নিয়ে আমরা মামলাটা নিছি, অনেক চিন্তা ভাবনা করে, অনেক শক্ত একটা মামলা হয়েছে। আমরা এটা অ্যাকশন নেব। আপনারা পেনাল কোড, স্পেশাল পাওয়ার অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, অ্যান্টি টেররিজম অ্যাক্ট, 4টা আইনে একটা মামলা। মামলা খুব শক্ত ভাই, আসলে প্রয়োগ করবেন এটা বিষয়।